হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা আসছি তোমাদের আলিম 2026 ব্যাচের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় ক্লাস নিয়ে। দেখো, তোমাদের আজকে ক্লাস হচ্ছে আলিম পরীক্ষা 2026 ফ্রি গাইডলাইন দ্বিতীয় ক্লাস। দেখো, দ্বিতীয় ক্লাস আমরা গতদিনে আলোচনা করেছি প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে, বা প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ আমরা কি কি পড়ব বা আমাদের জন্য পরীক্ষাতে আসার মতো কি কি টপিক রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলছি। আজকে আমরা কথা বলবো দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে, বা দ্বিতীয় অধ্যায়ে আমরা কোথা থেকে পড়বো, কোথা থেকে পড়লে আমরা এমসিকিউ পাবো, কোথা থেকে পড়লে আমরা সিকিউ পাবো, এই বিষয়গুলো দেখব। কারণ আমরা গতদিনে জেনেছি যে আমাদের 1 নম্বর অধ্যায় এবং 2 নম্বর অধ্যায় থেকে সিকিউ পাবো 3টা। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশেষ করে দ্বিতীয় অধ্যায়টা, কারণ দ্বিতীয় অধ্যায়ে যেগুলো সিকিউ থাকে এগুলোতে মার্কস কাটার জায়গা খুব কম থাকে, কারণ এখানে ছোট ছোট কিছু ইনফরমেশন চাই, ছোট ছোট কিছু তথ্য চাই, যেগুলো আমরা ক্লাসের মাধ্যমে পরবর্তীতে দেখতে পাবো। যেমন 1 নম্বর অধ্যায়ে যদি আমরা সিকিউ লিখি তাহলে এখানে আমাদের সারা মার্কস কাটার জায়গা পায়, কিন্তু 2 নম্বরে মার্কস কাটার জায়গা পাবে না। এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা একটা তো মাস্ট বি পাবোই, দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের একটা মাস্ট বি থাকবেই, কিন্তু আমাদের 2টা অধ্যায় থেকে যেহেতু 3টা সিজন সিকিউ থাকবে, 3টার মধ্যে দ্বিতীয় অধ্যায় থেকে হয়তো গ এবং ঘ নাম্বারটা থাকলো, অথবা গ নাম্বার থেকে প্রথম অধ্যায় থেকে ক এবং খ থাকবে। এরকম ভাবে আমাদের এই 3টা সিকিউ এই 2টা অধ্যায় থেকে থাকবে। এমন হতে পারে যে 2 নম্বর অধ্যায় থেকে আমরা 2টা পেয়েছি এবং 1 নম্বর অধ্যায় থেকে একটা পেয়েছি, এমন হতে পারে। যার কারণে আমাদেরকে এই দ্বিতীয় অধ্যায়টা খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। দেখো, এই দ্বিতীয় অধ্যায়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক সিলেক্ট করছি, যেগুলো পড়লে তোমরা পরীক্ষাতে অনায়াসেই এমসিকিউ এবং সিকিউ পাবা। প্রথমত কমিউনিকেশন সিস্টেম, দ্বিতীয়ত ব্যান্ডউইথ, তৃতীয়ত ডেটা ট্রান্সমিশন মেথড, চতুর্থত ডেটা ট্রান্সমিশন মোড এবং পঞ্চম ডেটা কমিউনিকেশন মাধ্যম। আমরা আজকে ক্লাসে তোমাদেরকে এই 5টা টপিকের সঙ্গে পরিচয় করে দেব, এবং এই 5টা টপিক থেকে আমরা কি কি ইনফরমেশন পড়বো এবং কিভাবে পড়বো এই বিষয়টা তোমাদেরকে জানিয়ে দেব। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে ক্লাসটি করবে। আর তোমরা প্রত্যেকেই বই নিয়ে বসো, ক্লাসে বই নিয়ে বসো। হ্যাঁ, একজন ভাই কমেন্ট করছে, ভাই আমরা ফুলফিল শুনতে পাচ্ছি, তোমরাও দ্রুত জানিয়ে দাও, এবং কে কোথা থেকে শুনছো এটাও একটু আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও। আর তোমরা দ্রুত ক্লাসটিকে শেয়ার করে দাও, দ্রুত ক্লাসটিকে শেয়ার করে দাও, বেশি বেশি শেয়ার করে দাও। তোমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে মোট 9টা গুরুত্বপূর্ণ টপিক আমরা সিলেক্ট করছি। এই 9টা তোমরা খুব ভালোভাবে পড়বে, এবং তোমাদের পরবর্তী আমরা যে কোর্সটি দিব সেখানে আমরা তোমাদের পরীক্ষার আগে এই সিলেবাসটা, এই সাজেশনটা আরো সংক্ষেপ করে দিব। তোমাদের যেহেতু আরো 6-7 মাস বা 8 মাসের মতো সময় আছে, তোমরা একটু বেশি করেই পড়ো, কারণ যখন অল্প সিলেবাসে পড়বা তখন পরীক্ষাতে একটা রিস্ক থাকবে। যদি সিলেবাসের বা আমাদের সাজেশনের বাইরে যায় তখন তোমাদের একটু ভীতি কাজ করবে, পরীক্ষাতে অ্যান্সার করতে পারবে না। যার কারণে তোমাদেরকে সাজেশনটা একটু বৃহৎ আকারে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে পরীক্ষার আগ মুহূর্তে আমরা আরো শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখো, প্রথমে আমরা কথা বলবো কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি, কমিউনিকেশন কি। আমরা কমিউনিকেশন কথাটা আমাদের মাথায় আসলে আমরা কি বুঝতে পারি, যেমন একে অপরের মধ্যে যোগাযোগ, বা কারোর সঙ্গে কথা বলবো বা কি কোনো তথ্য নিব, এটাই। এটা সংজ্ঞাতে কি বলা হয়েছে পরিচয়ে, বিভিন্ন ব্যক্তি বা যন্ত্রের মধ্যে কোনো মাধ্যম দ্বারা তথ্য আদান প্রদানের প্রক্রিয়াকে কমিউনিকেশন বা যোগাযোগ বলা হয়। অর্থাৎ বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রেও যোগাযোগ হয়, কমিউনিকেশন হয়, বা কোনো যন্ত্রের মাধ্যমেও কমিউনিকেশন হয়। যেমন আমরা এখান থেকে ক্লাস নিচ্ছি, তোমরা ক্লাস করতেছো, তোমাদের সঙ্গে আমাদের একটা যোগাযোগ আছে। আমরা যে ইনফরমেশনটা দিচ্ছি, যে তথ্যটা দিচ্ছি, তোমরা এই তথ্যটা পাচ্ছ বা তথ্যটা গ্রহণ করতেছো বা সেখান থেকে কিছু শিখতেছো, এটাই হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগ সিস্টেম। যেমন যদি একে অপরের সঙ্গে, বন্ধুর সঙ্গে কথা বলো বা কোনো ইনফরমেশন নাও, তাহলে ব্যক্তির মধ্যে
ব্যক্তির মধ্যে কমিউনিকেশন, ব্যক্তির মধ্যে কমিউনিকেশন। আর আমরা যেটা দিচ্ছি এটা একটি ডিভাইসের মাধ্যমে যাচ্ছে বা কোনো যন্ত্রের মাধ্যমে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে যন্ত্রের মাধ্যমে যোগাযোগ। এটা হচ্ছে কমিউনিকেশন ও যোগাযোগ। এই বিষয়টি থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে বা সিকিউ এর ক নাম্বারটা আসতে পারে। যেমন ক নাম্বারে দিতে পারে কমিউনিকেশন বলতে কি বুঝি বা কমিউনিকেশন কি, ক নাম্বার প্রশ্ন আসতে পারে, বা দ্বিতীয় খ নাম্বারেও আসতে পারে। তোমরা এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করবা। দেখো, কমিউনিকেশন যোগাযোগটা হয় বা তথ্য আদান প্রদান হয়, এটা কিভাবে হয় আমরা একটু খেয়াল করি। একটি কমিউনিকেশন সিস্টেমে সাধারণত তিনটি অংশ পাওয়া যায় একটু যোগাযোগের ক্ষেত্রে বা একটু তথ্য আদান প্রদানের ক্ষেত্রে। সাধারণত তিনটি অংশ পাওয়া যায়। এগুলো হচ্ছে, প্রথমটি প্রেরণকারী বা সেন্ডার, বা যে যে তথ্য প্রেরণ করে বা ডেটা প্রেরণ করে সেটা হচ্ছে প্রেরণকারী, বা দ্বিতীয়ত গ্রহণকারী বা রিসিভার। একটা হচ্ছে প্রেরক, একটা হচ্ছে প্রাপক। আর একটা থাকে আমরা যে তথ্যটা প্রেরণ করব, তথ্যটা যে দিব, ডেটাটা যে দিব, এর মাধ্যমটা কি, কোনটা মাধ্যম লাগবে। যেমন দেখো, আমরা যদি দেখি প্রেরক থেকে মাধ্যম, প্রাপক, অর্থাৎ একজন প্রেরণ করবে, একজন গ্রহণ করবে, কিন্তু এই প্রাপকের মাঝখানে একটি মাধ্যম রয়েছে। এই মাধ্যমটা খেয়াল করতে হবে, মাধ্যমটা কি, আমরা কোন মাধ্যমে এই ডেটাটা নিচ্ছি। যেমন আমি এখান থেকে কথা বলতেছি, আমি তোমাদেরকে তথ্য দিচ্ছি, এটা হচ্ছে আমি প্রেরক। আর তোমরা যে আমার তথ্যটা নিচ্ছ, তোমরা হচ্ছে প্রাপক, আমার তথ্যটা পাচ্ছ। আর তোমরা যে ভার্চুয়াল মাধ্যমে পাচ্ছ বা ভিডিওর মাধ্যমে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের যোগাযোগ মাধ্যম বা কমিউনিকেশনের মাধ্যম। তোমরা অনেকেই অনেক জায়গা থেকে জয়েন হয়েছো, অনেকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোমরা ক্লাসটাকে বেশি বেশি শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে দেখার সুযোগ করে দাও। দেখো, এবার আসছি ব্যান্ডউইথ, অর্থাৎ ব্যান্ডউইথটা কি, আমাদেরকে ব্যান্ডউইথ সম্পর্কে বুঝতে হবে। ব্যান্ডউইথের পরিচয় যদি আমরা দেখতে যাই, তাহলে দেখব এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। এই ট্রান্সমিশন স্পিডকে ব্যান্ডউইথ বলে। অর্থাৎ এটা হচ্ছে আমরা যে একটা ডিভাইস থেকে বা একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে ডেটা স্থানান্তর করব, এটা একবারে কি পরিমাণ ডেটাটা যাবে বা কি পরিমাণ ডেটাটা আমরা প্রেরণ করতেছি, কোন মাধ্যমে আমরা কতটুকু ডেটা দিতে পারতেছি একসঙ্গে, এই বিষয়টাকে বোঝানো হয়েছে। অর্থাৎ ব্যান্ডউইথ বলতে একবারে একসঙ্গে কতটুকু ডেটা যাচ্ছে। তোমরা যখন তৃতীয় অধ্যায়ে যাবে, তৃতীয় অধ্যায় পড়ানোর সময় তোমাদেরকে পড়ানো হবে যে আমরা জানি বাইনারি ডিজিট, বাইনারি 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 বিট কয়টা, বাইনারি বিট হচ্ছে দুইটা, 0 এবং অন। আমরা যে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করি, যে মোবাইল প্রযুক্তি ব্যবহার করি, বা যে কোনো ডিভাইসের ক্ষেত্রে এই প্রত্যেকটা ডিভাইস তাদের নিজস্ব কিছু ভাষা রয়েছে বা নিজস্ব কিছু কোড রয়েছে। যেমন আমরা খেয়াল করি আমাদের কম্পিউটার বা ফোন, এরা বাইনারি ডিজিট বোঝে, এদের দুইটা সংখ্যা রয়েছে। এই বিষয়টা তোমরা আরো বেশি ক্লিয়ার হবে, সুন্দরভাবে বুঝতে পারবে যখন তোমাদেরকে তৃতীয় অধ্যায় পড়ানো হবে, ওখানে সংখ্যা পদ্ধতিতে এই বিষয়টা পড়ানো হবে। আপাতত তোমরা এতটুকু ধারণা রাখো। মনে করো এটা একটা সেন্ডার থেকে এখানে আরেকটি ডিভাইসে রিসিভার। যেমন
এখান থেকে যদি আমরা ডেটা প্রেরণ করি, এখানে ডেটাগুলো থাকবে 0 1 0 1 0 1 1, এরকম ভাবে একটা ডেটা থাকবে। এই ডেটাটাকে যখন আমরা প্রেরণ করব তখন এই ডেটাটা কিভাবে যাচ্ছে, এখন একটা মাধ্যম দিয়ে দেখো, এই মাধ্যম দিয়ে যে ডেটাটা যাচ্ছে, এই ডেটাটা যাবে এখানে, এই ডেটাগুলো যখন একসঙ্গে যাচ্ছে, অথবা এই ডেটাগুলো যাওয়ার প্রক্রিয়াটা কেমন, হয়তো একসঙ্গে যাবে অথবা একসঙ্গে যাবে অথবা একে একে যাবে। দেখো, ডেটা স্থানান্তরের গতির উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন স্পিডকে 3 ভাগে ভাগ করা হয়। অর্থাৎ আমরা যে ডেটাটাকে প্রেরণ করব, ডেটাটা কিভাবে যাচ্ছে, যে বিষয়টা তোমাদেরকে দেখাইলাম, যে আমাদের ডেটাগুলো থাকে বা তথ্যগুলো থাকে বাইনারি ডিজিট আকারে। বাইনারি ডিজিট আমরা যখন কম্পিউটারে দিচ্ছি, বাইনারি ডিজিট আকারে যাচ্ছে। যখন আমরা সেই অ্যাপসটাকে বা যে সেই ফাইলটাকে যখন আমরা ওপেন করতেছি, তখন আমরা ওই ডেটাটাকে কিভাবে সাজিয়েছি সে বিষয়টাকে আমাদের সামনে প্রদর্শিত করে, আমরা তখন সেটাকে দেখতে পাই। কিন্তু কম্পিউটারে ওই ডেটাটা বাইনারি ডিজিটে সংরক্ষিত থাকে। এই ডিজিটগুলো, এগুলো ব্যবহারের ক্ষেত্রেও অনেক রকম রয়েছে। যেমন এই ডেটা কমিউনিকেশন, এটাকে ট্রান্সমিশন স্পিডটাকে 3 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ 3 ভাগে ভাগ করা হয়। এই বিষয়টা তোমার মাথায় রাখবা। দেখবা যে বিগত সালের প্রশ্ন যদি দেখো, সম্ভবত 16 কি 17 সালের এমসিকিউ আসছে, যে ডেটা স্থানান্তরের গতির উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন স্পিডকে কয় ভাগে ভাগ করা হয়, এরকম কোয়ালিটির প্রশ্ন আসে। যে কয় ভাগে ভাগ করা হয় বা আরো যেগুলো প্রকার রয়েছে এগুলোর ভাগ দেওয়া হয়। আবার এখানে খেয়াল করবা যে ন্যারো ব্যান্ড, যেমন ন্যারো ব্যান্ডের বিপিএস বা এর লিমিটেশনটা কতটুকু, এটা তোমাদেরকে দিতে পারে। যে ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ কত বিপিএস পর্যন্ত স্পিড থাকে, এটা প্রশ্ন আসতে পারে। এই বিষয়গুলো তোমরা খেয়াল করবা, এগুলো ধরে ধরে পড়বা। অথবা ভয়েস ব্যান্ড সর্বোচ্চ কত বিপিএস পর্যন্ত বা কত দ্রুত বা কত গতিসম্পন্ন ডেটা প্রেরণ করতে পারে, যেমন এই যে এই তথ্যটা মাথায় রাখবা। তৃতীয়ত ব্রডব্যান্ডের ডেটা প্রেরণের সক্ষমতা কতটুকু বা কি পরিমাণ ডেটা প্রেরণ করতে পারে বা কি পরিমাণ স্টোরেজ আছে, এই বিষয়গুলো দেখতে হবে। যেমন ব্রডব্যান্ড হচ্ছে একটি উচ্চ গতি সম্পন্ন। ন্যারো বলতে আমরা কি বুঝি, ন্যারোটা কি? ন্যারো কথা আসলে আমাদের মাথায় আসে যে সংক্ষিপ্ত কিছু বা ছোট কিছু, স্বল্প পরিসরে। তেমনি এটা হচ্ছে ন্যারো ব্যান্ড, যেটা 45 থেকে 300 বিপিএস পর্যন্ত ডেটা প্রেরণ করতে পারে বা ডেটা সংরক্ষণ করতে পারে। এর ধারণ ক্ষমতা হচ্ছে 45 থেকে 300 বিপিএস। অর্থাৎ এই বিপিএস বলতে আমরা বুঝি হচ্ছে বিট পার সেকেন্ড, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে কি পরিমাণ ডেটা, কি পরিমাণ বিট প্রেরণ করতে পারতেছে বা কি পরিমাণ ডেটা একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে প্রেরণ করতেছে। তারপরে আসো ভয়েস ব্যান্ডের ক্ষেত্রে এই ন্যারো ব্যান্ড থেকে ভয়েস ব্যান্ডটা আরেকটু শক্তিশালী বা আরেকটু উচ্চ গতি সম্পূর্ণ ব্যান্ড, যেখানে আমরা দেখতে পাই 3600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে, বা এর স্টোরেজ বা এর ডেটা প্রেরণের ক্ষমতা 3600 বিপিএস পর্যন্ত হয়। তৃতীয়ত ব্রডব্যান্ড, এটা একটা উচ্চ গতি সম্পূর্ণ, এটা হচ্ছে 3600 বিপিএস, আর এটা হচ্ছে 1 এমবিপিএস পর্যন্ত এই ব্রডব্যান্ড ডেটা প্রেরণ করতে পারে। তার ব্রডব্যান্ডের ক্ষমতা 1 এমবিপিএস পর্যন্ত ডেটা প্রেরণ করা। এই বিষয়গুলো, যেমন এই যে ব্রডব্যান্ডের কতটুকু, ভয়েস ব্যান্ডের কতটুকু, ন্যারো ব্যান্ডের কতটুকু, এই বিষয়গুলো আমরা বইয়ে মার্ক করে করে পড়বো, দেখে দেখে পড়বো, কারণ এগুলো থেকে আমাদের এমসিকিউ আসে। আর আমরা এই দ্বিতীয় অধ্যায়টা যদি ভালো করে পড়ি, আমরা গতদিনে তো বলছি যে দ্বিতীয় অধ্যায়তে আমাদের পাস মার্ক করার জন্য সিকিউ থেকে পেতে হবে 16 আর এমসিকিউতে পেতে হবে 8। আমরা যদি এই দুটো অধ্যায় ভালোভাবে পড়ি, আমরা পাস মার্কের কাছাকাছি যাব।
কিন্তু আমাদের তো শুধু 5 মার্ক পেয়ে থাকলে হবে না, কারণ তোমরা 8 মাস আগে থেকে ক্লাস করতে আসতেছো বা 8 মাস আগে থেকে প্রিপারেশনে আসতেছো। অবশ্যই তোমরা একটা আশানুরূপ ফলাফল চাও, অবশ্যই ভালো ফলাফল চাও। তোমাদের এই ভালো ফলাফল করার লক্ষ্যেই আমরা এই ক্লাসগুলোকে লঞ্চ করেছি বা ক্লাসগুলোকে দিচ্ছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমাদের সাথে থাকবে পরীক্ষার আগ পর্যন্ত। আমরা তোমাদেরকে কিভাবে আইসিটি থেকে ভালো করতে হয় বা আইসিটির যে ভয়, আইসিটির যে ভীতি, এই ভীতি দূর করানোর জন্যই আমরা তোমাদের সাথে আছি। দেখো এ পর্যায়ে এটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড, অর্থাৎ আমরা এখানে দুইটা টপিক দেখেছি। আমরা যখন অধ্যায় দেখলাম তখন গুরুত্বপূর্ণ টপিক দেখলাম, একটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড, একটা হচ্ছে মেথড, আর একটা ডেটা ট্রান্সমিশন মোড। আমাদের দুইটা বিষয় একটু খেয়াল করতে হবে। আমাদের পরীক্ষার সময় অনেক সময় দেখবা যে ডেটা ট্রান্সমিশন মোড কি মেথড কি দুইটা জিনিসের ভিতর গুলাই ফেলি। এটা একটু তোমরা মার্ক করে পড়বা। হ্যাঁ, ডেটা ট্রান্সমিশন মেথডটা কি? যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা বিটের বিন্যাসের মাধ্যমে স্থানান্তর বা ট্রান্সমিট হয়, তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয়। অর্থাৎ সহজভাবে যদি বলতে চাই, যে পদ্ধতিতে আমরা একটি কম্পিউটার থেকে বা একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে তথ্য প্রেরণ করি, আমরা যে মাধ্যমে আমাদের এই অধ্যায়টা হচ্ছে কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ। আমরা একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসের সঙ্গে কিভাবে যোগাযোগ করতেছি বা একটা তথ্য একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে কিভাবে প্রেরণ করতেছি, এই বিষয়টা বলছে। যে পদ্ধতিতে এটা আমাদের ডেটা প্রেরণ করার, তথ্য প্রেরণ করার পদ্ধতি, যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের তথ্য তথা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের ডেটা বিটের বিন্যাস। এই যে দেখো বিটের বিন্যাস, অর্থাৎ বিট বলতে আমরা কি বুঝি? বিট বলতে যেমন সংখ্যা, অর্থাৎ যেমন বাইনারি সংখ্যা বিট হচ্ছে 0 1, এগুলো বিট। অক্টালে বিট, এই বিটের বিষয়টা আরো ক্লিয়ার হবে যখন তোমরা 3.1 অর্থাৎ সংখ্যা পদ্ধতি পড়বে। এই টপিকের কিছু কিছু বিষয় যেহেতু যোগাযোগ মাধ্যম, কম্পিউটারের ভাষা রিলেটেড, এজন্য আমাদের সংখ্যা পদ্ধতির সঙ্গে অনেকটা মিল রয়েছে বা ওই অধ্যায়ের সঙ্গে কিছুটা কানেক্টেড রয়েছে। হয়তো কিছু বিষয় এখানে বুঝতে সমস্যা হলেও তৃতীয় অধ্যায় পড়ার পরে বিষয়টা আরো সুন্দরভাবে বুঝতে পারবা। দেখো এটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথডটা কিভাবে ডেটা প্রেরণ করে এ বিষয়টাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ ডেটা ট্রান্সমিশন মেথডটা কিভাবে তথ্য প্রেরণ করে এটার আবার দুইটা প্রকার রয়েছে। এটা প্রত্যেকটা বিষয়, এটা হচ্ছে তোমাদের জন্য ফ্রি গাইডলাইন ক্লাস, অর্থাৎ আমরা এই ক্লাসে তোমাদেরকে ইনস্ট্রাকশন দিব বা দিক নির্দেশনা দিব কিভাবে কোন কোন টপিকগুলো তোমরা গুরুত্ব দিয়ে পড়বে এবং কোথা থেকে প্রশ্ন আসে, এই বিষয়গুলো তোমাদেরকে জানাবো। এবং পরবর্তীতে আমরা তোমাদের জন্য ইন ডিটেলস ক্লাসও নিয়ে আসবো, তখন প্রত্যেকটা বিষয় আমরা বিশ্লেষণ করে বা তোমাদের প্রত্যেকটা মার্ক করে ধরে ধরে পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন দেখো ডেটা ট্রান্সমিশন মেথড। এই ডেটা ট্রান্সমিশন মেথড, এটা খেয়াল রাখবা যে অনেক সময় প্রশ্ন করে ডেটা ট্রান্সমিশন মেথডটাকে কয় ভাগে ভাগ করা হয়। যেমন যদি 2 ভাগে ভাগ করা থাকে, এই দেখো একটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন, একটা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন। অর্থাৎ প্যারালাল ট্রান্সমিশনটা কি আর সিরিয়াল ট্রান্সমিশনটা কি? আমরা সিরিয়াল এটা নামটা দেখে বুঝতে পারি যে সিরিয়াল অর্থাৎ ধারাবাহিকতা, একটার পরে একটা এভাবে যাবে। আর প্যারালাল বলতে কি বুঝি? যেহেতু এটা সিরিয়ালে যাবে, একটা পর একটা ধারাবাহিক ভাবে যাবে, তার মানে প্যারালালটা এটা একসঙ্গে যাবে। প্যারালালটা যে ডেটাগুলো আমরা প্রেরণ করব, এই ডেটাগুলো একসঙ্গে যাবে। যে বিষয়টা একটু আগে দেখাইলাম যে
বাইনারি ডিজিটের যে সংখ্যাগুলো থাকে সেন্ডার থেকে রিসিভারে যাবে, যাওয়ার ক্ষেত্রে অনেক সময় সংখ্যাগুলো এইভাবে থাকে। এরকম ভাবে সংখ্যাগুলো আমাদের কম্পিউটারে বা আমাদের ডিভাইসে স্টোরেজে ডেটাগুলো এভাবে সংরক্ষণ থাকে বা বাইনারি ডিজিট আকারে থাকে। এই বাইনারি ডিজিট থেকে আমরা যখন এই ডিজিটগুলোকে অন্য রিসিভারে বা অন্য একটি ডিভাইসে সেন্ড করব, এই সেন্ড হওয়ার প্রক্রিয়াটা এটাকে বুঝিয়েছে, অর্থাৎ প্যারালালে এটা প্রত্যেকটা ডেটা একসঙ্গে প্রেরণ হবে বা একে একে একসঙ্গে প্রেরণ হবে। আর যেটা সিরিয়াল ট্রান্সমিশন, সিরিয়ালের ক্ষেত্রে দেখো এখান থেকে এটা একটার পর একটা সিরিয়াল অনুযায়ী আসতে থাকবে এবং এই লাইন শেষ হবে, তারপরে পরবর্তী লাইনটা আসতে থাকবে। এবং এটার ক্ষেত্রে আমরা যে ডেটাটা প্রেরণ করতেছি একসঙ্গে, দেখবা আমরা এই প্রত্যেকটা সংখ্যা হচ্ছে একটা বিট। এই বিটগুলোকে আবার কিছু কিছু ভাগ করা আছে, যেমন আমরা দেখবা যে 8 বিট করে দেখো আমরা এখানে 8টা বিট নিয়েছি বা 8টা ডিজিট নিয়েছি। এখানে 8টা ডিজিটকে আমরা একটা বান্ডিল আকারে প্রেরণ করতে পারি বা 8টা করে একটা ইনফরমেশন প্রেরণের ক্ষেত্রে 8টা করে প্রেরণ করতে পারি, বা এটা আরো 16টা করেও প্রেরণ করা যায়, যেটা আমরা তৃতীয় অধ্যায়ে আরো সুন্দরভাবে ক্লিয়ার হতে পারবো এই বিষয়গুলো। যেমন আমরা 8টা করে একে প্রেরণ করতে পারি, একসঙ্গে 8টা ডিজিট প্রেরণ করতে পারি, অথবা একটা করে ডিজিটও প্রেরণ করতে পারি। এটা হচ্ছে যখন একে একে যাবে সিরিয়াল অনুযায়ী, এটা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন। আর যেটা একসঙ্গে যাবে সেটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন। এই আমাদের তথ্য প্রযুক্তি বইয়ে এই প্যারালাল ট্রান্সমিশন নিয়ে তেমন তথ্য দেওয়া নাই, আমাদেরকে বিশেষ করে পড়তে হবে এই সিরিয়াল ট্রান্সমিশন নিয়ে। এই সিরিয়াল ট্রান্সমিশনের আরো 3টা প্রকার রয়েছে। এই সিরিয়াল ট্রান্সমিশনটাকে আরো 3 ভাগে ভাগ করা যায়। আমরা এই বিষয়গুলো সুন্দরভাবে পড়বো, বিশ্লেষণ করে পড়বো, দাগিয়ে দাগিয়ে পড়বো। দেখো এবার হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। এর আগে আমরা পড়লাম ডেটা ট্রান্সমিশন মেথড। এটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড, অর্থাৎ ডেটা ট্রান্সমিশন মোডটা কি? উৎস থেকে গন্তব্যে তথ্য বা ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিক নির্দেশকে ডেটা ট্রান্সমিশন মেথড বা ডেটা কমিউনিকেশন মোড বলে। এই অধ্যায়ের যে কয়টা টপিক রয়েছে প্রত্যেকটা টপিকে খেয়াল করবা, দেখবা যে শুধু কমিউনিকেশন, যোগাযোগ, একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে তথ্য প্রেরণ বা একটি মাধ্যম থেকে আরেকটি মাধ্যমে তথ্য প্রেরণের বিষয়গুলোই এই অধ্যায়ে প্রত্যেকটা টপিকের সঙ্গে রিলেটেড। তোমরা যদি পড়ো একটু মনোযোগ দিয়ে, তাহলে দেখতে পাবা যে বিষয়টা একটু ঝামেলার, কিন্তু খেয়াল করে পড়লে খুব সহজেই আত্মস্থ করতে পারবা। তাহলে ডেটা ট্রান্সমিশন মোড, যেটা আমরা আগে পড়লাম, যে তথ্য একসঙ্গে প্রেরণ করা বা একসঙ্গে বা সিরিয়াল অনুযায়ী প্রেরণ করা। আর দ্বিতীয়ত ডেটা ট্রান্সমিশন মোড, এটা হলো উৎস থেকে গন্তব্য, অর্থাৎ আমরা যে তথ্যটা প্রেরণ করব উৎসটা কি। যেমন প্রেরক, আমি একটা তথ্য দিচ্ছি বা কিছু ইমেল লিখতেছি, আমি হচ্ছি প্রেরক। আর গন্তব্য হচ্ছে আমি যদি তোমাকে দেই বা যাকে দিব সেটা হচ্ছে গন্তব্য, সে হচ্ছে
প্রাপক। তাহলে এই বিষয়টা বলছে উৎস থেকে গন্তব্যের তথ্য বা ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিক নির্দেশকে ডেটা কমিউনিকেশন মোড বা ডেটা কমিউনিকেশন মোড বলে। দেখো, ডেটা ট্রান্সমিশন মোডটাকে আবার তিন ভাবে ভাগ করা হয়, তিন ভাবে এটাকে আলোচনা করা হয়। যেমন একটা হচ্ছে সিমপ্লেক্স মোড, একটা হচ্ছে সিমপ্লেক্স মোড, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড, একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। অর্থাৎ আমরা যে ডেটাটা প্রেরণ করতেছি, যেমন আমরা জানি যে আমরা যখন টেলিভিশন দেখি, টেলিভিশনে কোনো খবর প্রচার হচ্ছে, তখন একটা টেলিভিশন থেকে আরেকটা টেলিভিশনে যখন তথ্য আসে, তখন আমরা আমরা আমাদের এখান থেকে তো কোনো তথ্য দিতে পারতেছি না, আমরা শুধু টেলিভিশনে যতটুকু সম্প্রচার হয় এটাই দেখতে পাই। অর্থাৎ শুধু একদিক থেকে ডেটা প্রেরণ করা হয় আর আমরা এখানে তথ্য গ্রহণ করি। প্রেরক প্রাপক। অর্থাৎ টিভি থেকে আমরা যখন তথ্য দেখি বা বিভিন্ন ইনফরমেশন পাই, খবর দেখি, তখন শুধু একদিকে সম্প্রচার হয়। এই সম্প্রচার এটা হচ্ছে সিমপ্লেক্স মোড। অর্থাৎ শুধু একদিক থেকে তথ্য প্রেরণ হবে, একবারই প্রেরণ হবে, আমরা ফিরতি কোনো তথ্য দিতে পারবো না বা কোনো মেসেজ তাদেরকে দিতে পারবো না। দ্বিতীয়ত হাফ ডুপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স মোডটা কি? হাফ ডুপ্লেক্স মোড থেকে তথ্য যাবে, কিন্তু যখন তথ্যটা যাচ্ছে, আমি একদিক থেকে তথ্য দিচ্ছি, তথ্যটা আরেক দিকে যাচ্ছে, কিন্তু এই যাওয়ার মাঝখানে দ্বিতীয় দিক থেকে কোনো ফিরতি তথ্য আসবে না, এই দিক থেকে কোনো তথ্য আসবে না। কিন্তু যখন এই দিক থেকে একজন থেমে যাচ্ছে, তখন এই দিক থেকে আবার তথ্য দিতে পারবে। যেমন এর উদাহরণ আমরা দেখতে পারি ওয়াকিটকিতে। ওয়াকিটকিতে কি হয়, যে একদিক থেকে যখন তথ্য দিচ্ছে, তখন দ্বিতীয় দিক থেকে কোনো তথ্য দিতে পারতেছে না, কারণ তাকে শুধু শুনতে হবে। যখন এই দিক থেমে যাবে, তখন দ্বিতীয় দিক থেকে আবার পাল্টা তথ্য দিতে পারবে। অর্থাৎ একসঙ্গে দুইজনের কমিউনিকেশন হবে না, দুইজন কথা বলতে পারবে না বা কোনো তথ্য দিতে পারবে না। আর ফুল ডুপ্লেক্স মোড যেটা, এটাতে একসঙ্গে দুই দিকে তথ্য দেওয়া যাবে। যেমন আমরা ফোনে যখন কথা বলি, তখন আমিও কথা বলতেছি, পাল্টা আমি যার সঙ্গে কথা বলতেছি সেও কথা বলতেছে, দুইজনের কথা আমরা একসঙ্গেই শুনতে পাচ্ছি, একসঙ্গেই কথা বলতে পারতেছি। এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর এই ফুল ডুপ্লেক্স এগুলোর আরো বিশ্লেষণ বা প্রত্যেকটার উদাহরণ, যেমন এখান থেকে দেখবা যে তোমরা বিগত সালের প্রশ্ন যদি দেখো, তাহলে সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড, যেমন তোমাকে পরীক্ষাতে কিছু রেডিও দেওয়া হবে, চিত্র দেওয়া হবে, আবার মনে করো ওয়াকিটকির ছবি দেওয়া হবে বা ফোনের ছবি দেওয়া হবে, এটা উদ্দীপকে থাকবে এবং উদ্দীপকে দিয়ে তোমাদেরকে বলা হবে যে এই ডিভাইসটা এর সম্পর্কে বর্ণনা করো বা এর ডেটা ট্রান্সমিশন পদ্ধতিটা কি, কিভাবে ডেটা প্রেরণ করে, এরকম তথ্য চাবে। বা বিগত সালের প্রশ্ন দেখলে তোমরা পাবা এরকম প্রশ্ন আছে, যার কারণে তোমাদের এই বিষয়টাকে গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতর নেওয়া হয়েছে, তোমরা একটু গুরুত্ব সহকারে পড়বা। এখন দেখো, এটা হচ্ছে ডেটা কমিউনিকেশন মাধ্যম। তাহলে দেখো, প্রত্যেকটা বিষয়ের সঙ্গে ডেটা কমিউনিকেশন অর্থাৎ ডেটা আদান প্রদান, ডেটা নিয়ে যোগাযোগ। যেমন ডেটা কমিউনিকেশন মোড, ডেটা কমিউনিকেশন মাধ্যম, ডেটা কমিউনিকেশন মেথড। অর্থাৎ এই ডেটা কমিউনিকেশন মাধ্যমটা কি? এই মাধ্যমটা আমরা যে তথ্য প্রেরণ করি, এটার তো বিভিন্ন মাধ্যম রয়েছে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম, এটাকে আমরা দুইটা মাধ্যম রয়েছে। একটা হচ্ছে তার কেবল বা তারের মাধ্যম, আরেকটা আছে তার ছাড়া। অর্থাৎ যে বিষয়টা পরে আসছে আমরা দেখাচ্ছি যে
প্রথমত এটা দেখো যে একটা হচ্ছে কেবল বা তার মাধ্যম, আমরা যে ডেটাটা প্রেরণ করি, ডেটাটা পাই, এটা তারের মাধ্যমে আসে। এই তারগুলোর আবার প্রত্যেকটা তারের মাধ্যমে তারের সঙ্গে পরিচিত হতে হবে, যে কোন তার কোন কাজে বা কোন জায়গায় কিভাবে আমরা ডেটা পাই, কোন তারের মাধ্যমে, এ বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যেমন এখানে তারের ক্ষেত্রে দেখবা যে যেটা হচ্ছে কেবলের মাধ্যমে, একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, এটার মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করে থাকি। দ্বিতীয়ত কোএক্সিয়াল কেবল আছে, তৃতীয়ত অপটিক্যাল ফাইবার কেবল আছে। এগুলো প্রত্যেকটা কেবলের বৈশিষ্ট্য বা প্রত্যেকটা কেবলের গঠন, কোন কেবল কিভাবে বা কয়টা স্তরে তৈরি হয়েছে, এই বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে। কারণ পরীক্ষাতে দেখবা, তোমরা বিগত সালের প্রশ্ন দেখবা যে এরকম একটা প্রশ্ন আছে, যে এরকম একটা ছবি দেওয়া আছে, দিয়ে বলা হয়েছে যে এই কেবলটার বা চিত্র একের বৈশিষ্ট্য বর্ণনা করো, বা এরকম প্রশ্ন আসে যে যদি এই ছবিটা দিয়ে বলা হয় যে এই চিত্রটার বৈশিষ্ট্য বর্ণনা করো, তাহলে তোমরা কিভাবে বর্ণনা করবা? এই তারটা, এই কেবলটা সম্পর্কে তোমাদের পরিচিত আছো কিনা? দেখো এই কেবলটা কি, আমি এখানে নিচ্ছি টুইস্টেড পেয়ার কেবল, অর্থাৎ এই তারটা হচ্ছে টুইস্টেড পেয়ার। টুইস্টেড পেয়ার, প্রত্যেকটা কেবল জোড়া জোড়া, অর্থাৎ দুইটা দুইটা থাকবে, প্রত্যেকটা জায়গায় দুইটা দুইটা থাকবে, অর্থাৎ জোড়া জোড়া থাকবে। কিন্তু এই প্রত্যেকটা জোড়ার ক্ষেত্রে দেখবা যে একটা কমন কালার আছে, সেটা হচ্ছে সাদা কালার। যে প্রত্যেকটা জোড়াতে একটা সাদা কালার থাকবে এবং অন্যান্য কালার থাকবে, যেমন গ্রিন থাকতে পারে অথবা ইয়েলো থাকতে পারে, এরকম রেড থাকবে, এরকম আলাদা আলাদা থাকবে, কিন্তু কমন একটি কালার থাকবে হলো সাদা কালার। তোমরা বিগত সালের এমসিকিউ যদি দেখো, তাহলে দেখবা যখন একটা প্রশ্ন আসছে যে টুইস্টেড পেয়ার কেবলে কমন রং কোনটি? টুইস্টেড পেয়ারের কমন রং কোনটি? যে চারটি কালারের রং আছে, সাথে সাদাও রয়েছে, তাহলে তোমাদেরকে অ্যান্সার করতে হবে টুইস্টেড পেয়ারের কমন রং, কমন কালার হচ্ছে সাদা কালার। তারপরে দেখবা এই তারের গঠন, যেমন এই যে এটা কালো, তারের উপরে যে কালোটা দেখতে পাই, এটা হচ্ছে জ্যাকেট, অর্থাৎ উপরের কভার। এটার পরে কোন লেয়ার রয়েছে? এর ভেতরে একটা দেখবা যে সিলভার বা একটি অ্যালুমিনিয়াম জাতীয় কিছু দিয়ে এটাকে আবরণ করা আছে। তারপরে দেখবা এটা হচ্ছে টুইস্টেড পেয়ার, প্রত্যেকটা জোড়ার পেয়ার পেয়ার শিটস, অর্থাৎ প্রত্যেকটা জোড়ার একটা করে কভার বা একটা করে শেড আছে, সেটা হচ্ছে এই শিটটা। আর এটা হচ্ছে টুইস্টেড পেয়ার, অর্থাৎ জোড়া জোড়া। তোমাদেরকে যদি বলে এরকম একটা চিত্র দিয়ে বলে, পরীক্ষাতে বলে যে এটার বৈশিষ্ট্য লেখো, বা এই তারের প্রত্যেকটা স্তর বিন্যাস করে রাখো, বা এটার কি কাজে লাগে, যদি এরকম বলে, তখন তোমরা এভাবে লিখবা যে এটা টুইস্টেড পেয়ার কেবল, বা এটার কাজ কোথায়, টুইস্টেড পেয়ারের কাজ কোথায়। টুইস্টেড পেয়ার কেবলের কাজ আমরা দেখতে পাই যখন আমরা রাউটার থেকে কম্পিউটারে কোনো কানেকশন নেই, অর্থাৎ রাউটার থেকে আমাদের কম্পিউটারে যেটা আসে, এটা হচ্ছে আমরা টুইস্টেড পেয়ার কেবলের মাধ্যমে রাউটার থেকে কম্পিউটারের সঙ্গে যোগাযোগ দেই বা রাউটার থেকে তথ্যটা নিয়ে থাকি। এই টুইস্টেড পেয়ারের ক্ষেত্রে প্রত্যেকটা তারের বিশ্লেষণও করতে হবে। যেমন এই তারের মাথাতে আমরা কি ব্যবহার করব, বা এই তার তো ডাইরেক্ট আমরা কম্পিউটার ডিভাইসে দিতে পারতেছি না, তাহলে এটা কিভাবে কম্পিউটার ডিভাইসে দিব? এখানে আমাদের একটি কানেক্টর থাকে। এই তারগুলো আমরা একটি কানেক্টরের মাধ্যমে মধ্য দিয়ে সেটা আমাদের ডিভাইসে কানেক্ট করতে পারি, অথবা আমরা এক রাউটার থেকে আরেক রাউটারে যখন সাব রাউটার নেই, তখন আমরা দেখতে পাবো। এখন তো বর্তমান সময়ে প্রত্যেকের বাড়িতে রাউটার আছে, প্রত্যেকের বাড়িতে রাউটার আছে বা ওয়াইফাই প্রযুক্তির সঙ্গে আমরা সবাই পরিচিত। তোমরা দেখবা যে রাউটার থেকে যখন আরেক রাউটারে নিচ্ছি, তখন বা রাউটার থেকে যখন কম্পিউটারে নিচ্ছি, যে তারটা ব্যবহার করা হয়, ওই তারটা একটু কেটে দেখবা, বা নষ্ট তার থাকলে দেখবা সেখানে দুইটা দুইটা করে জোড়া দেওয়া থাকে এবং একটি কমন কালার থাকে। আর ওটার মাথাতে যে পিনটা থাকে, ওটা হচ্ছে কানেক্টর।
এই কানেক্টরের বিষয়গুলো বা এগুলো বিষয় আরো বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে জানাবো। তোমরা এগুলো একটু দাগিয়ে দাগিয়ে পড়বা। তারপরে আসো এটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। যেমন তোমাদেরকে একটু আগে আমি তারের নামগুলো বললাম, যে একটা অপটিক্যাল ফাইবার কেবল, একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, আর একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। অর্থাৎ এটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল আমরা কোথায় ব্যবহার করি? কোএক্সিয়াল কেবলের কাজ কি? কোএক্সিয়াল কেবল আমরা ব্যবহার করি ডিশ লাইনে, অর্থাৎ আমরা যেই ডিশের তার আসে আমাদের টিভিতে সম্প্রচার হয়, তখন আমরা কোএক্সিয়াল কেবল ব্যবহার করি। তোমার ডিশের তার দেখবা এই এই এমনও হতে পারে হয়তো তোমাদের টুইস্টেড পেয়ার কেবল না দিয়ে এই কোএক্সিয়াল কেবল দিল অথবা অপটিক্যাল ফাইবার কেবল দিল। এই কেবলের বৈশিষ্ট্য যদি এই চিত্রটা একটা দিয়ে রাখে, দিয়ে বলে যে চিত্রের বৈশিষ্ট্য লেখো বা চিত্রের গঠন কি, এই তারটার গঠন কি যদি লিখতে বলে, তাহলে তোমরা কিভাবে লিখবা? প্রথমত লিখবা এই তারের উপরে একটি জ্যাকেট আছে, কভার আছে, তারপরে একটি মেটাল আছে। প্রথমে কভার দিয়ে তারপরে একটি মেটালের জালের মাধ্যমে চেন আকারে দেওয়া আছে। তারপরে এখানে একটা ইনসুলেটর আছে, সাদা একটু ফোমের মতো ইনসুলেটর দিয়ে ঢাকা আছে, এবং এটার নিচে এটা আরেকটা দেখতে পাবা যে সিলভার কালারের একটা অ্যালুমিনিয়াম জাতীয় একটা কাগজ দিয়ে এটাকে মোড়ানো থাকে, দিয়ে মাঝখানে এই যে কন্ডাক্টর এটা দেওয়া থাকে। অর্থাৎ এটার মাধ্যমে আমরা ডেটাটা পেয়ে থাকি বা এটার সঙ্গে আমরা আমাদের ডিভাইসে কানেক্ট করে থাকি। এমনও হতে পারে তোমাদেরকে এমসিকিউ আসতে পারে যে এরকম চিত্র দিয়ে রাখবে, দিয়ে বলবে যে এটার নাম কি, এরকম 4টা অপশন দেওয়া থাকবে, এটার নাম কি, অথবা এগুলো প্রত্যেকটা জিনিসের নাম তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে বা পরীক্ষাতে এমসিকিউ চাইতে পারে। তোমরা এটাকে ভালোভাবে পড়বা এবং প্রত্যেকটা গঠন, যেহেতু তোমাদের যদি এটা 3 নম্বর প্রশ্নতেও আসে বা 4 নম্বর প্রশ্নতেও আসে, তাহলে তোমাদের পড়ার জন্য বা লেখার জন্য, এটা বিস্তারিত লেখার জন্য প্রত্যেকটা দিতে হবে। কারণ আমি যেটা শুরুতে বললাম, এই 2 নম্বর অধ্যায়টা এমন কিছু কিছু তথ্য চাই, ছোট ছোট তথ্য চাই। এটা যেহেতু এই তার সম্পর্কে যদি তোমাদেরকে জিজ্ঞেস করে, তার তথ্যগুলো যদি দিয়ে দাও, তাহলে তোমাদের মার্ক কাটার কোনো জায়গা নাই। মূল কথাটুকু যদি তোলো, অতি সংক্ষেপে তোমরা প্রশ্নগুলো অ্যান্সার করে আসতে পারবা। আরেকটি মজার বিষয় হচ্ছে আমাদের পরীক্ষা আমাদের 3 ঘন্টা হয়। 3 ঘন্টা। আমরা এমসিকিউ 25টাতে পাচ্ছি হচ্ছে 25টা এমসিকিউতে পাচ্ছি 30 মিনিট। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না। যেমন অন্যান্য সাবজেক্টে এমসিকিউ 30টা থাকলে 30 মিনিটে কারেক্ট করতে হবে, কিন্তু আইসিটিতে 25টা এমসিকিউ তুমি কারেক্ট করার সময় পাবা 30 মিনিট, অর্থাৎ 5 মিনিট এক্সট্রা বেশি পাচ্ছ। তারপরেও দেখো অধিকাংশ স্টুডেন্ট আইসিটিতে যারা ফেল করে তাদের মধ্যে দেখবা এমসিকিউতেই অধিকাংশ স্টুডেন্ট ফেল করছে। কারণ পড়ার সময় সৃজনশীল গাইড দেখে পড়ে বা আমাদের মূল বই পড়ে না, মূল বইয়ের তথ্যগুলো ভালোভাবে দাগিয়ে দাগিয়ে পড়ে না, বা কোনটা থেকে প্রশ্ন আসতে পারে বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে না, যার কারণে পরীক্ষা থেকে তারা ঘাবড়িয়ে যায় বা সঠিক অ্যান্সারটা করতে পারে না। যেমন 25টা এমসিকিউ অ্যান্সার করার সময় পাবো আমরা 30 মিনিট, এবং আমরা যে সিকিউ লিখবো 5টা সিকিউ লেখার সময় পাচ্ছি 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টা। আর অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমাদেরকে 60টা সৃজনশীল লিখতে হবে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ আধা ঘন্টাতে 60টা সৃজনশীল লিখতে হবে। আমরা 2টা সৃজনশীল লেখার টাইম আমরা 5টা সৃজনশীলের ভিতরে অ্যাড করতে পারি। দেখো এত সুযোগ, আমাদের খুব অল্প সময়ে আমরা এটাকে অ্যান্সার করতে পারবো। অনেকে দেখবা যারা ভালো করে পড়াশোনা করছে, ভালো করে প্রিপারেশন নিয়েছে, তাদের ক্ষেত্রে দেখবা যে পরীক্ষাতে 2 ঘন্টা 30 মিনিট লাগে না, 2 ঘন্টাতেই সৃজনশীল অ্যান্সার করে চলে আসতে পারে। এরকম আবার অনেকের দেখবা যে 3-2.5 ঘন্টাতেও অ্যান্সার করতে পারতেছে না। যার কারণে এই ছোট ছোট বিষয়গুলো
খেয়াল করে মার্ক করে করে পড়তে হবে এমসিকিউতে ভালো করার জন্য, এবং বিগত সালের প্রশ্ন দেখতে হবে যে কোথায় কিভাবে প্রশ্ন আসে। আমরা তোমাদেরকে এই প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে বা টপিক সম্পর্কে যে ধারণাটা দিচ্ছি, এই ধারণা অনুযায়ী তোমরা প্রত্যেকেই একটু গুরুত্ব দিয়ে পড়বা। এবার আসো, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার অপটিক কেবল, অর্থাৎ অপটিক্যাল ফাইবার কেবল। যেটা এই কেবলটা আমরা কোথায় ব্যবহার করি, কোথায় দেখতে পাই? একজন ভাই কমেন্টে বলছে যে জ্যাকেট, জালি, শিল্ড, ইনসুলেটর, কন্ডাক্টর। হ্যাঁ, সুন্দর কথা বলছে। এই যেমন এই তারের বিশ্লেষণগুলো করছে, এই যে তারের প্রত্যেকটা বিষয় সে বলে দিয়েছে, প্রত্যেকটা নাম বলে দিয়েছে, জ্যাকেট, জালি, শিল্ড, ইনসুলেটর এবং কন্ডাক্টর। এই যে এটা মাথাটা হচ্ছে, এটা হচ্ছে কন্ডাক্টর। তোমাদের প্রশ্ন দিবে এই এটা এটাকে আইডেন্টিফাই করে দিবে যে এটার নাম কি, এরকম প্রশ্ন আসতে পারে। ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। এই বিষয়গুলো মার্ক করে করে পড়বা। এটা দেখো অপটিক্যাল ফাইবার কেবল, অর্থাৎ এটা হচ্ছে একটি উচ্চ গতি সম্পন্ন বা অত্যাধিক দ্রুত গতি সম্পন্ন নেটওয়ার্ক, বা এটার মাধ্যমে খুব দ্রুত ডেটা প্রেরণ করা হয়, ডেটা প্রেরণ করা যায়। যেমন এই তারের গঠনটা তোমরা যদি দেখো তাহলে দেখবা যে এটা হচ্ছে কেবল জ্যাকেট, এ তার বৈশিষ্ট্য যখন লিখবা, এই তারটার ভেতরে যেটার মাধ্যমে আমরা ডেটা প্রেরণ করি, এটা হচ্ছে সূক্ষ্ম কাচের একটি তরঙ্গ। এই তরঙ্গের মাধ্যমে একটি লাইট যায়, অর্থাৎ আলো প্রেরণ হয়। যেমন আলোর গতিতে এটার মাধ্যমে তথ্য আমরা পেয়ে থাকি, অর্থাৎ তথ্য প্রেরণ করার স্পিডটা হচ্ছে আলোর গতিতে। কাচের একটি তরঙ্গের মাধ্যমে আলোটা আসে। এই কেবলটা আমরা কোথায় ব্যবহার করি, এই কেবলের ব্যবহার আমরা কোথায় দেখতে পাই? যেমন ওয়াইফাই এর ক্ষেত্রে আমরা দেখতে পাই, আমাদের রাউটারে যে কানেকশনটা দেয় ওয়াইফাই এর ওদের সেন্টার থেকে, যে আমরা রাউটারের কানেকশনটা দেখতে পাই, তখন হচ্ছে এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমাদেরকে ডেটা প্রেরণ করা হয় বা ইন্টারনেট দেওয়া হয়। দেখো এই তারের প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় কি বলা হয়েছে, এই নামগুলো তোমাদেরকে দেখে দেখে পড়তে হবে। কারণ তোমরা যখন এই তারের ডিটেলস করতে যাবা বা লিখতে যাবা, তোমাদেরকে যদি বলা হয় তারের বৈশিষ্ট্য সম্পর্কে লেখো, তাহলে কিভাবে লিখবা? তাহলে আমরা দেখলাম যে ডেটা কমিউনিকেশন মাধ্যম, অর্থাৎ ডেটা কমিউনিকেশন মাধ্যমের হচ্ছে কেবল বা তারের মাধ্যমে, ডেটা কমিউনিকেশন মাধ্যমের তারের মাধ্যমে আমরা কিভাবে ডেটা আদান প্রদান করে থাকি। এবং এটির দুইটি পার্ট আছে বা দুইভাবে, শুধু তারের মাধ্যমে নয়, বর্তমান উন্নত প্রযুক্তিতে সব জায়গায় তারের ব্যবহার নাই। অনেক জায়গায় আমরা দেখতে পাই অর্থাৎ ডেটা কমিউনিকেশন মাধ্যমের আরেকটা মাধ্যম হচ্ছে 2 নাম্বার তারবিহীন। আমরা এতক্ষণ যেগুলো দেখলাম এগুলো হচ্ছে তারের মাধ্যমে ডেটা আদান প্রদান, অর্থাৎ কেবলের মাধ্যমে কিভাবে ডেটা আদান প্রদান করে থাকি বা ডেটা তথ্য পেয়ে থাকি। এবার দেখব তারবিহীন মাধ্যমগুলো কি। যেমন তারবিহীন মাধ্যমের মধ্যে রয়েছে রেডিও ওয়েভ, অর্থাৎ রেডিও সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে, রেডিওতে কিভাবে বলছে বা রেডিওর ফ্রিকোয়েন্সি কতটুকু বা রেঞ্জ কতটুকু, কিভাবে আমরা রেডিওতে তথ্য পাই। যেমন রেডিও কি আমাদের ফোনের সঙ্গে কোনো কেবলের মাধ্যমে সংযোগ থাকে না, এটা একটি নেটওয়ার্ক সিস্টেম, অর্থাৎ অনেক দূরত্ব অনুযায়ী একটা টাওয়ার বসানো থাকে অনেক জায়গায়, যে টাওয়ারের মাধ্যমে সেই যে সেন্টার থেকে তথ্য প্রেরণ করা হয়, এই তথ্য সেই টাওয়ার কালেক্ট করে এবং সেই টাওয়ার থেকে আমরা ফোনে শুনতে পাই বা আমাদের যে ডিভাইস থাকে সেই ডিভাইসের মাধ্যমে শুনতে পাই। আরেকটি মাধ্যম হচ্ছে মাইক্রোওয়েভ, অর্থাৎ মাইক্রোওয়েভের মাধ্যমেও আমরা
তথ্য ডেটা পেয়ে থাকি। মাইক্রোওয়েভটা এটা আবার দুই ধরনের, এটা খেয়াল রাখবা। তোমাদের বিগত সালের প্রশ্ন যদি খেয়াল করে দেখবা যে মাইক্রোওয়েভ, এখান থেকেও প্রশ্ন আসে, এখান থেকেও প্রশ্ন এসেছে যে মাইক্রোওয়েভ যোগাযোগ কয় ধরনের হতে পারে বা কি কি হতে পারে, এগুলো প্রশ্ন এমসিকিউ দিতে পারে বা ক খ নাম্বারেও দিতে পারে। এগুলো প্রত্যেকটা জিনিস, শুধু আমি যে কয়টা দেখাচ্ছি এই কয়টা না, তোমরা যেগুলো টপিক পড়বা প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবা যে কয় প্রকার এবং প্রকারগুলো কি কি। যেমন খ নাম্বারে চাইতে পারে প্রকারগুলো কি কি, তুমি দুটা তিনটা প্রকার লিখলেই নাম্বার পেয়ে যাচ্ছ, বা কয় প্রকার এইরকম প্রশ্ন আসলে এমসিকিউ পেয়ে যাবা। এই মাইক্রোওয়েভ আর যোগাযোগ পদ্ধতি হচ্ছে দুই ধরনের, অর্থাৎ টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইট মাইক্রোওয়েভ। এই মাইক্রোওয়েভ যোগাযোগ হচ্ছে এটার রেঞ্জটা অনেক বড়, অনেক বৃহৎ আকারের। যেমন এই যে স্যাটেলাইট থেকে আমরা যে তথ্যগুলো পাই, আমরা দেখি যে অনেক সময় আমরা যে কোনো জায়গার লোকেশন যদি ট্র্যাক করি বা যে কোনো জায়গা দেখতে চাই, বা এখন বর্তমান সময়ে তোমার নিজের তুমি ঢাকাতে থেকেও তোমার গ্রামের বাড়ি দেখতে পাচ্ছ, তোমাদের গ্রামের বাজার দেখতে পাচ্ছ, বাজারের ফুটেজ দেখতে পাচ্ছ। কিভাবে দেখতে পাচ্ছ? এটা হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে, কারণ এই ডেটাগুলো স্যাটেলাইটে দেওয়া আছে। তুমি যখন সেই ডিভাইসে ঢুকতেছ তখন তোমাকে এই বিষয়গুলো তথ্যগুলো প্রেরণ করতেছে বা তথ্যগুলো দেখাচ্ছে। এই স্যাটেলাইটটা হচ্ছে একটি বৃহৎ বা এর রেঞ্জটা অনেক বড়, বৃহৎ আকারের। তারপরে 3 নম্বরে হলো ইনফ্রারেড। অর্থাৎ ইনফ্রারেডটা কি? ইনফ্রারেডটা হচ্ছে যেমন আমরা এই রিমোট ব্যবহার করি, অর্থাৎ এটা রিমোট বলা হয় এটা। যেমন প্রত্যেকের বাড়িতে দেখবা যে টিভি আছে বা এসি আছে, বা রিমোট কন্ট্রোল গাড়ির ক্ষেত্রে দেখি যে আমরা রিমোট দিয়ে কন্ট্রোল করি, সেটা তার ছাড়াই, অর্থাৎ কেবল ছাড়াই আমরা সেটা ব্যবহার করতে পারি। এই তার ছাড়া যে আমরা যেমন রিমোট কন্ট্রোল গাড়িকে যে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি যে বাম দিকে ঘোরো ডান দিকে ঘোরো, এটা কিভাবে পায়? তার সঙ্গে তো তার নাই, তার ছাড়াই। যেমন আমি টিভিকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে চ্যানেল চেঞ্জ করতেছি, ভলিউম বাড়াচ্ছি, ভলিউম কমাচ্ছি, এসি কে ইনস্ট্রাকশন দিচ্ছি, এগুলোতে কোনো তার নাই, এগুলো হচ্ছে তার ছাড়া। অর্থাৎ আমি যে ডেটাটা দিচ্ছি, আমি যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি, আমি যে তাকে কিছু নির্দেশ করতেছি, এটা হচ্ছে তার ছাড়া মাধ্যম। অর্থাৎ অনেক সময় এটা লাইটের মাধ্যমে, বা যেমন আরেকটি দেখো ব্লুটুথ, এটা হচ্ছে তার ছাড়া, অর্থাৎ ওয়্যারলেস মাধ্যম। তারপরে ওয়াইফাই আমরা যেমন রাউটার থেকে আমাদের ফোনে যখন কানেক্ট করি তখন তো আমরা তার লাগে না, যখন আমাদের ল্যাপটপে কানেক্ট করি তখন তো আমরা তার ছাড়াই কানেক্ট করতে পারতেছি একটা নির্দিষ্ট রেঞ্জের ভেতরে। যেমন এই স্যাটেলাইটের ক্ষেত্রে এটার রেঞ্জটা হচ্ছে বৃহৎ, অর্থাৎ মাইক্রোওয়েভ এটার ক্ষেত্রে রেঞ্জটা বৃহৎ, কিন্তু ব্লুটুথের নির্দিষ্ট একটা এরিয়া আছে, নির্দিষ্ট একটা লিমিটেশন আছে, যে এই লিমিটের বাইরে গেলে সে ব্লুটুথটা আর সংযোগ পাবে না। এই ইনফ্রারেডেরও একটা নির্দিষ্ট লিমিট আছে বা একটা রেঞ্জ আছে, এই রেঞ্জের বাইরে যে রিমোট টিপলে কাজ করবে না। এই ওয়াইফাই এটারও একটা রেঞ্জ আছে। ওয়াইম্যাক্স এটা একটু বৃহৎ পরিসরের, এর রেঞ্জটা ওয়াইফাই থেকে একটু বেশি। আমরা এই প্রত্যেকটা টপিকের কোনটার কতটুকু রেঞ্জ, কোনটা কিভাবে কাজ করে, কোনটার কেমন বৈশিষ্ট্য, এগুলো বিস্তারিত আকারে দাগিয়ে দাগিয়ে পড়ার চেষ্টা করব। আশা করি এই বিষয়গুলো যদি দাগিয়ে দাগিয়ে পড়ি বা আমাদের বিগত সালের প্রশ্ন দেখে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, ওগুলোর আদলে আমরা দাগিয়ে দাগিয়ে পড়ার মাধ্যমে আমাদের আইসিটি প্রস্তুতিটাকে আরো সুন্দরভাবে মজবুত করব, আইসিটি ভিত্তিটাকে মজবুত করব। এবং আইসিটি নিয়ে আমাদের মাথায় যে ভয়, যে টেনশন, আমাদের পরীক্ষার আগে দেখবা যে অনেকের আইসিটি টেনশনে অন্য পরীক্ষাও খারাপ করে দেয়, অন্য পরীক্ষার প্রিপারেশনও নষ্ট হয়ে যায়। আমরা এই বিষয়টা মাথায় রাখবো, যেহেতু আমরা পরীক্ষার আরো প্রায় 7-8 মাস সময় আছে, আমরা গুরুত্ব দিয়ে দিনে 2-3 ঘন্টা হলেও সময় দিয়ে আমরা আইসিটিটাকে পড়বো। আশা করি তোমরা আইসিটির আজকে যেগুলো বিষয় বুঝিয়ে দিলাম তোমরা ক্লিয়ার হয়েছো। কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে বলতে পারো, দ্রুত তোমরা কমেন্টে জানিয়ে দাও। কারো কোনো বিষয়, কারো কোনো টপিকে যদি বুঝতে সমস্যা হয়
তাহলে তোমরা কমেন্টে বলবে, আমরা পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো আরো ক্লিয়ার করে বলার চেষ্টা করব। আর তোমরা জানো যে আমরা হাদিস ফাউন্ডেশন অনলাইন থেকে তোমাদের জন্য ফ্রি গাইডলাইন কোর্স চালু করা হয়েছে। এখানে আরো অনেক ক্লাস আছে তোমাদের আলিম সাবজেক্টের, আলিম ক্লাসের যতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস পাবা। যেমন এখন আইসিটি ক্লাস শেষ করে দিচ্ছি, আইসিটির পরেই তোমরা কোরআন হাদিসের আরেকটি ক্লাস পাবা, তোমাদের জন্য কোরআন হাদিসের গাইডলাইন ক্লাস আসবে। আশা করি তোমরা ধৈর্য সহকারে ক্লাসগুলো করবা এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতিগুলোকে বুঝে নিবা। ঠিক আছে, ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে সামনের ক্লাসে। এই দ্বিতীয় অধ্যায়ের আরো যে 3টা টপিক আছে, গুরুত্বপূর্ণ একটি টপিক টপোলজি আছে, এই বিষয়টা নিয়ে তোমাদের সামনে কথা বলবো এবং তৃতীয় অধ্যায়ের প্রাথমিকটা পরিচয় করে দেবো ইনশাআল্লাহ সামনের ক্লাসে। তোমরা সময় মতো ক্লাসে জয়েন হয়ে যাবা। আর তোমাদের কোনো বিষয়ে সমস্যা হলে সেটা আমাদের কমেন্টে জানিয়ে দিবা। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।